বন্ধুরা, নিয়ন্ত্রণ রেখা বা এলওসির ওপারে এই মুহূর্তে যে আগুন জ্বলছে তা ওই অঞ্চলের পুরো রাজনৈতিক সামরিক ছবিটাকে বদলে দিয়েছে। রাতের অন্ধকারে শুরু হওয়া এই ধ্বংসলীলা এখন এমন এক মোড়ে এসে পৌঁছেছে যেখান থেকে পিছিয়ে আসার আর কোনো পথ খোলা নেই। ভারতীয় সেনা এবার শুধু পাল্টা জবাব দেয়নি, বরং শত্রুপক্ষের যুদ্ধের মূল পরিকাঠামো বা ব্যাকবোনের ওপর এমন এক কঠিন আঘাত এনেছে যার কল্পনা ইসলামাবাদ বা রাওয়ালপিন্ডির জেনারেলরা করতে পারেনি। গত কয়েক সপ্তাহ ধরে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে যে তারা চরম জন অসন্তোষ উছলে উঠেছিল, সাধারণ মানুষ ওপারের থেকে পাক সেনার যে অত্যাচার চলছিল, তার মধ্যে ভারত এক অত্যন্ত সিদ্ধান্তমূলক কৌশলগত পদক্ষেপ বা ডিসাইভ শিফট গ্রহণ করেছে। সীমান্ত পার থেকে আসা প্রতিটা আপডেট ইঙ্গিত দিচ্ছে এটি কোনো সাধারণ বা সীমিত সামরিক গোলযোগ নয়, বরং এটি একটি সুপরিকল্পিত আর মাল্টিলেয়ার্ড মিলিটারি অপারেশন। এখন প্রশ্ন উঠতেই পারে যে হঠাৎ কেন ভারতীয় সেনাকে এই স্তরে প্রহার করতে হলো। তো এর মূল কারণ বুঝতে হলে গত কয়েক সপ্তাহের ঘটনার দিকে নজর দিতে হবে। পিওকের ভেতরে পাকিস্তানি সেনা রেঞ্জার্স সাধারণত বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে। বেশ কিছু মানুষের মৃত্যু, শত শত আহত, রাতারাতি স্থানীয় নেতাদের গ্রেপ্তার করা আর ইন্টারনেট ব্ল্যাকআউট সব মিলিয়ে পরিস্থিতি নরকে পরিণত হয়। হাসপাতাল থেকে লাশ গায়েব করার মতো চাঞ্চল্যকর পর্যন্ত খবর সামনে আসতে থাকে। এমনকি বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয় যেখানে পিওকের সাধারণ মানুষ হাতজোড় করে ভারতের সেনার কাছে তাদের বাঁচানোর জন্য আকুতি জানাচ্ছিল। ঠিক একই সময় ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর কাছে গোপন খবর আসে যে নিয়ন্ত্রণ রেখার ঠিক ওপারে পাকিস্তানি স্লিপার সেলগুলোকে আবার সক্রিয় করা হচ্ছে। পুরনো সন্ত্রাসী লঞ্চপ্যাডগুলোতে তৎপরতা বাড়িয়ে দেওয়া হয়েছে। ভারতের ভেতরে এক বড়সড় হামলার পরিকল্পনা তৈরি করা হচ্ছিল। নয়াদিল্লির ওয়ার রুমে যখন এই সবকটি গোয়েন্দা তথ্য একসঙ্গে বিশ্লেষণ করা হয়, তখন ছবিটা পরিষ্কার, একদম ক্লিন হয়ে যায় জলের মতো। একদিকে পাকিস্তান নিজের জমিতে সাধারণ মানুষের উপর অত্যাচার করছিল, তো অন্যদিকে সেই জমিতে আবার ভারত বিরোধী সন্ত্রাসী নেটওয়ার্ক তৈরি করছিল। আর ওদেরই উৎপাদিত কয়েকজন সন্ত্রাসীকে আজকের সকালে আপডেট দিয়েছিলাম যে ভারতীয় সেনা হুরিফাই করে দিয়েছে রাত্রে। আর এই দৈত্যনীতি ভারতের সার্বভৌমত্বের জন্য এক সরাসরি হুমকি হয়ে দাঁড়ায়। তখনই ভারতীয় সামরিক নেতৃত্বের সিদ্ধান্ত নেয়, আবার আর সীমিত প্রতিক্রিয়া নয়, শত্রুর যুদ্ধযন্ত্রকে গোড়া থেকে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। তারপরই মাঝরাতে পর শুরু হয় সেই ভয়ঙ্কর সামরিক অভিযান। প্রিসিশন গাইডেড রকেট আর ভারী কামান দিয়ে প্রথম হামলা চালানো হয় শত্রুর যোগাযোগ ব্যবস্থা বা কমিউনিকেশন নেটওয়ার্কের উপর। যে কোনো আধুনিক যুদ্ধে কমিউনিকেশন সবচেয়ে বড় অস্ত্র। ভারতীয় সেনা অত্যন্ত নির্ভুলভাবে ধ্বংস করে দেয় শত্রুর ফরওয়ার্ড বা ডার সিস্টেম, হাই ফ্রিকোয়েন্সি টাওয়ার আর লোকেশন ট্র্যাকিং ইউনিটগুলোকে। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে পাক সেনার মূল মনিটরিং আর কমান্ড কন্ট্রোল সিস্টেম পুরোপুরি অকেজ হয়ে পড়ে। যোগাযোগ বিচ্ছিন্ন হতে শুরু হয় অপারেশনের দ্বিতীয় পর্যায়। এবার নিশানা করা হয় সেই সমস্ত সন্ত্রাসীদের লঞ্চপ্যাড, গোলাবারুদের ডিপো আর লজিস্টিক সাপোর্ট সেন্টারগুলোকে। ভারত মহাসাগরের মতো শান্ত থাকা ভারতীয় তোপখানা এমন গর্জন করে ওঠে, তার গুণ পৌঁছায় বেইজিং থেকে ইসলামাবাদ পর্যন্ত। সীমারেখা পার থেকে পাওয়া তথ্য ও ভিজুয়াল স্পষ্ট দেখায় যে শত্রুর পক্ষের মূল আর্মারি আর মিসাইল স্টোরেজ ঘন্টার পর ঘন্টা ধরে আগুন জ্বলতে থাকে এবং সেকেন্ডারি ব্লাস্টে রাতের আকাশ দিনের মতো আলোকিত হয়ে ওঠে। প্রাথমিক আক্রমণে শত্রুর পক্ষের বেশ কয়েকজন মিড র্যাঙ্কার কমান্ডার আর স্পেশাল প্লেন্টুন কমান্ডার নিহত হয়, কিন্তু এটা পাকিস্তানিরা কখনো স্বীকার করে না। কিন্তু ভারতীয় সেনার আসল আঘাত তখনও বাকি ছিল। ভারতীয় বিমান বাহিনীর ফাইটার জেটগুলো এলএসির অত্যন্ত কাছাকাছি গিয়ে এক বিশেষ এয়ার অপারেশন চালায়। শত্রুর যে অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেম এবং মিসাইল ব্যাটারিগুলো ভারতীয় আকাশে অনুপ্রবেশের চেষ্টা বা কভার করত, সেগুলোকে মাত্র কয়েক মিনিটে গুড়িয়ে দেওয়া হয়। এর ফলে শত্রুর পক্ষের যুদ্ধ বিমানের পক্ষে আকাশে ওড়া প্রায় অসম্ভব। ভারতীয় ড্রোন আর স্পেশাল ইউনিট আকাশ থেকে সর্বক্ষণিক রিয়েল টাইম মনিটরিং চালায়। কোনো সেনা কনভয় বা সাপ্লাই ট্র্যাক দেখলে নিখুঁত হামলা বা ধ্বংসযোগ্য করে দেওয়া হয়। এই অল আউট সামরিক অভিযানের রাজনৈতিক আর সামাজিক প্রভাব পিওকের ভেতরে ছবিতে এক ঐতিহাসিক পরিবর্তন এনেছে। কেননা আপনারা জানেন, এর আগেও বলেছিলাম, নীলামভারি, মুজাফফরাবাদ, কোটালি আর মিরপুরের মতো এলাকায় পরিস্থিতি এখন সম্পূর্ণ ভিন্ন। বহু বছর ধরে যে সাধারণ মানুষ পাক সামরিকতন্ত্রের ভয়ে চুপ করেছিল, তারা এখন রাস্তায় নেমে এসেছে। অনেক জায়গায় পাক সেনার জ্বালানি ট্যাঙ্কার আর রসদের গাড়ি আটকে দেওয়া হয়েছে এবং উত্তেজিত জনতা সেনাকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করেছে। স্থানীয় প্রশাসন ও পুলিশ নিয়ন্ত্রিত সেখানে প্রায় শূন্যের কোঠায় এসে ঠেকেছে। এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে বড় অনুঘটক হিসেবে কাজ করছে আধুনিক প্রযুক্তি আর সোশ্যাল মিডিয়া। পিওকের তরুণরা এখন নিজেদের মোবাইলে সব অত্যাচার আর সেনার পিছু হাঁটার দৃশ্য রেকর্ড করছে। ইন্টারনেটে বন্ধ থাকা সত্ত্বেও কোনো না কোনো উপায়ে তা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে।
ইউরোপ, ব্রিটেনে থাকা পিওকের প্রবাসীরা সেই ভিডিও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে পৌঁছে দেওয়া পাকিস্তানিদের এতদিনে সাজানো প্রোপাগান্ডা পুরোপুরি ভেস্তে যায়। সেই সাথে ভারতের এই কঠোর আর কৌশলগত পদক্ষেপ চরম অস্বস্তিতে পড়ে গেছে। যেখানে চীন সিপেক করিডোর, হাইওয়ে, টানেল, পাওয়ার প্ল্যান্টের মতো বিলিয়ন ডলারের চীনা বিনিয়োগ এখন চরম ঝুঁকির মুখে। চীনের মূল গণিতই হিলে গেছে। সেই কারণে চীনের তরফ থেকে ভারতকে স্ট্যাটাসকো বা বর্তমান পরিস্থিতি বজায় রাখার পরামর্শ দিয়েছে। কিন্তু ভারত বিশ্বমঞ্চে পরিষ্কার অবস্থান নিয়েছে। পিওকেতে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে তা সম্পূর্ণরূপে কাউন্টার টেরর আর আত্মরক্ষার স্বার্থে। উপরন্তু পিওকে ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ। যেখানে পাকিস্তানের অবৈধ দখলদারি আর সাধারণ মানুষের ওপর অত্যাচার ভারত নীরব দর্শক হয়ে দেখতে পারে না। ভারত সরকার বর্তমান অবস্থা অত্যন্ত সুনিশ্চিত এবং হিসেব অনিশ্চয়তায় ঘেরা। সেনা শুধু শত্রুকে হটিয়ে ক্ষান্ত হয়নি, বরং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পাহাড়ি গিরিপথ আর স্ট্র্যাটেজিক রিজ লাইনে কার্যকর নিয়ন্ত্রণ স্থাপন করেছে। এর ফলে শত্রুপক্ষের অগ্রবর্তী পোস্টগুলোতে থাকা সেনারা এখন সম্পূর্ণ বিচ্ছিন্ন আর অবরুদ্ধ। এই পুরো ঘটনার প্রভাব এটাই প্রমাণ করে যে আধুনিক যুদ্ধ কেবল গুলি আর বোমা দিয়ে জেতা যায় না। এটি সঠিক তথ্য, কৌশল, প্রযুক্তি আর সময়ের সঠিক ব্যবহারের খেলা। ভারত আজ আর কেবল প্রতিজ্ঞা জানানোর মতো দেশ নয়, বরং নিজের নিরাপত্তায় আগাম নির্ণায়ক পদক্ষেপ নিতে সক্ষম। আগামী 72 ঘন্টায় কয়েকটি সপ্তাহ এ অঞ্চলের ভূরাজনীতিকে কোন নতুন মোড় দেবে তা কিন্তু সময়ই বলবে। তবে একটি বিষয় সুনিশ্চিত, যে ভারতের নিরাপত্তার সার্বভৌমত্ব নিয়ে যে কোনো ছিনিমিনি খেলার শেষ পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে তা প্রতিপক্ষকে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। আজকের নতুন ভারত, নতুন সেনা, নতুন ডিফেন্স সিস্টেম, নতুন সমরাস্ত্র দিয়ে পাকিস্তানকে তার প্রতিটি অপকর্মের কড়া জবাব দিচ্ছে। তাই তো গতকাল রাত্রে যে সমস্ত পাকিস্তান তাদের শুয়োর ফ্যাক্টরিতে শুয়োরগুলো তৈরি করেছিল, ভারতের ঘরের ভেতরে অশান্তি, জম্মু কাশ্মীরের ভেতরে অশান্তি আর ভারতকে ক্ষতি সাধনের জন্য যাদেরকে পাঠিয়েছিল, ভারতের গোয়েন্দা তথ্য সেনারা কাছে আসতেই ভারতীয় সেনাবাহিনীর রাতের ভেতরে ওয়াল আউট অপারেশন চালিয়ে চারিদিক থেকে ঘিরে ধরে তাদের কিছু বুঝে ওঠার আগে তাদের সেই জঙ্গলের ঘরের ভেতরে খুঁজে খুঁজে এক একটিকে 72 হুড়ে পাঠিয়ে দেয়। আর এটাই বোঝায় বর্তমান সময়ে ভারত চুপ থাকার পাত্র নয়। ইটের জবাব পাথর দিয়ে জিতে জানে। আর যারা ভারতকে টুকরো বা ভারতকে ভাঙার চেষ্টা করবে তাদেরকে এইভাবেই উপযুক্ত জবাব দেবে, তবে সেটা ঘরের ভেতরে হোক বা ঘরের বাইরে। তবে একটা সকল ভারতবাসীকে বা ভারতীয় নাগরিককে সচেতন থাকা অবশ্যই জরুরি। আমাদের সমস্ত ভারতবাসী কিন্তু ভারতীয় নয়, আবার সমস্ত ভারতীয় কিন্তু ভারতবাসী নয়। তাই প্রত্যেকটা ভারতবাসী যারা ভারতকে ভালোবেসে থাকেন তারা অবশ্যই কিন্তু ভারতের স্বার্থে সমস্ত কিছু করবে। কিন্তু যারা ভারতে খেয়ে পাকিস্তান, বাংলাদেশকে আব্বু ভাবে তারা কিন্তু কখনো ভারতের ভালো চায় না। আর এরাই তো দেশের ঘরের ভেতরে থেকে দেশটাকে টুকরো বিখণ্ডিত করতে চায়। তাই সময় থাকতে সমস্ত ভারতবাসী একজোট হয়ে সেই সমস্ত উপড়ে ফেলে জঞ্জালগুলোকে দেশের বাইরে বের করতে হবে, যারা দেশটাকে ঘরের ভেতরে থেকে ভেতরের খেয়ে দেশটাকে বিভক্ত বা দেশে অশান্তি লাগানোর চেষ্টা করছে। যাই হোক, কাদেরকে বলতে চলেছি আর এরা কারা সেটা আপনি বা আমি প্রকৃত ভারতবাসী হলে আপনি ভালো করে বোঝেন। এর উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।